হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। আমার চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স তোমাদের সবাইকে সাদর আহ্বান। আমার এখানে মধ্য পশ্চিম আমেরিকায় এখন 25 তারিখ সেপ্টেম্বরের 3:37 PM অপরাহ্নের। তো আজকে আমি ঠিক করেছি একটা নতুন ধরনের গল্প পড়ব। গল্পটার নাম হচ্ছে হাউ দ্য ওয়ার্ল্ড ওয়াজ মেড। অথর হচ্ছেন জেমস মুনি। এই গল্পটা ইংরেজিতে ছিল, আমি বাংলায় অনুবাদ করেছি এবং সেই অনুবাদ করা গল্পটাই আমি তোমাদের সামনে পড়ব। এই গল্পটা পড়ার আগে কিছু কথা বলা দরকার গল্পটার পটভূমিকা সম্বন্ধে। এই গল্পটা যে বই থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে মিথস অব দ্য চেরোকিজ এবং এটা 19th অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য ব্যুরো অফ আমেরিকান এথনোলজি। বুঝতেই পারছো গল্পের টাইটেল থেকে যে হাউ দ্য ওয়ার্ল্ড ওয়াজ মেড, কিভাবে পৃথিবী তৈরি হয়েছিল এবং চেরোকি জাতির সৃষ্টির গল্প এটা। আর এই যে চেরোকি লোকেরা, বুঝতেই পারছো এরা হচ্ছে রেড ইন্ডিয়ান বা নেটিভ ইন্ডিয়ান ছিল। তারা মূলত তখন থাকতো দক্ষিণ পূর্ব, এখনকার যে আমেরিকা তার দক্ষিণ পূর্ব রাজ্যের অংশে, যেমন আলাবামা, জর্জিয়া, কেন্টাকি, উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা, টেনেসি, ভার্জিনিয়া এবং ওয়েস্ট ভার্জিনিয়াতে। তো এখানে কিছু ইতিহাসের কথাও বলা দরকার। যখন ব্রিটিশ রাজতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে চুক্তির মাধ্যমে চেরোকিদের যে বসত অঞ্চল ছিল অরিজিনাল, সেখান থেকে তাদের উৎখাত করা হয়েছিল এবং 1838 সালে ওরা যেখানে বসবাস করত সেখানে সোনা আবিষ্কৃত হওয়ার পরেই এদের উপর যেন সেই আচরণটা বেশি মাত্রায় প্রকাশ পেল। তখন ওদেরকে করলো কি, ইন্ডিয়ান টেরিটরির একদম স্থানান্তর করতে বাধ্য করলো এবং সেটা এখন ওকলাহামা। তো এই যে জোরপূর্বক স্থানান্তরিত করা হয়েছিল ওদেরকে, সেই ঘটনাটার একটা নাম আছে ইতিহাসে। তার নাম হচ্ছে ট্রেল অফ টিয়ার্স। অনেক চোখের জল ঝরেছিল এই আদিবাসী গ্রুপের। ওরা পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় 100,000 আমেরিকান ইন্ডিয়ানদের অপসারণের সঙ্গে জড়িত ছিল। কিছু চেরোকি তখন দক্ষিণ পূর্ব দিকে থেকে গিয়েছিল এবং তারা উত্তর ক্যারোলিনাতেই জমি কিনেছিল, সেখানে বসবাস করবে। আর অন্যরা পশ্চিমে সরে যাওয়া থেকে বাঁচবার জন্য অ্যাপালাচিয়ান পর্বতমালায় গিয়ে নতুন বাসা বেঁধেছিল। এখন অবশ্য চেরোকি জাতি, এই যে বললাম ওকলাহোমা, সেই ওকলাহোমার তাহলে কুয়ে ওখানে রয়েছে ওরা এবং এটা সংরক্ষিত এলাকা, রিজার্ভড। 14টা কাউন্টি নিয়ে এই জায়গাটা রয়েছে। এই গল্পটা লেখা হয়েছিল 1980-র দশকে। তখন উত্তর আমেরিকার আদিবাসীদের অনেক লোককাহিনীর মতোই এখানেও আমরা দেখব যে পৃথিবী শুরুতে জল দ্বারা আচ্ছাদিত ছিল এবং সেখান থেকে আস্তে আস্তে শুকনো মাটি তৈরি হয়, তারপরে আস্তে আস্তে গাছপালা, অন্যান্য প্রাণী, আর সর্বশেষে এসে মানুষের আবির্ভাব হয়। এই লেখক জেমস মুনি, ইনিও কিন্তু খুব সাধারণ নয়। তিনি হচ্ছেন গিয়ে এই আমেরিকান ইন্ডিয়ান বিষয়ে একজন জাতীয় বিশেষজ্ঞ হিসেবেই স্বীকৃত মানুষ। তো বুঝতেই পারছো যে ওনার লেখার মধ্যে অনেক যৌক্তিকতা আছে এবং অনেক সৌন্দর্য আছে। আরেকটা মজার কথা বলা দরকার, সেটা হচ্ছে আমরা পৃথিবীর সৃষ্টি নিয়ে অনেক গল্প কথা আমরা শুনেছি যেগুলো চালু আছে। তার মধ্যে আমাদের গল্পে আমরা দেখবো আজকে যে চেরোকি জলপোকা সমুদ্রের তলদেশ থেকে কাদা তুলে আনলো আর তাই শুকিয়ে গিয়ে হয়ে গেল আমাদের পৃথিবী। এরকম কিন্তু অন্যান্য আরও অনেক ফোকলোর এবং মিথিক্যাল লেজেন্ড আছে, যেমন বাইবেলের জেনেসিস। সেখানে বলে যে এই শুকনো মাটি প্রকাশ করবার জন্য ঈশ্বর সব জল এক জায়গায় জড়ো করেছিলেন। আবার গ্রিক সৃষ্টি পৌরাণিক কাহিনী কিন্তু বলে যে প্রথমে সৃষ্টির শুরুতে ছিল একটা ঘন কালো শূন্যময় অন্ধকার আর চরম বিশৃঙ্খলা। সেই বিশৃঙ্খলার মধ্য থেকে উদ্ভূত হয়েছিল কালো ডানাওয়ালা এক পক্ষিণী মেয়ে পাখি, যার নাম নিক্স। সে করলো কি, বাতাসে একটা সোনার ডিম পারল আর তারপর দীর্ঘক্ষণ ধরে বসে সে তা দিল। সেই ডিম ফুটে কে জন্ম নিল জানো? প্রেমের দেবতা। আর ডিমের যে খোসা, তার এক অর্ধ হয়ে উঠল গাইয়া বা পৃথিবী, আর অন্য অর্ধেক হলো আকাশ। কি সুন্দর না? কি অপূর্ব একটা ছবি আমাদের চোখের সামনে ভেসে আসে। তো ঠিক আছে,
আর বেশি বলবো না কিছু, শুরু করি আজকের গল্প। পৃথিবী হলো একটা বিশাল দ্বীপ যা জলের সাগরে ভাসমান এবং 4টে মূল বিন্দুর প্রত্যেকটিতে আকাশের ভল থেকে ঝুলন্ত একটা শক্ত পাথরের কর দ্বারা ওটা ঝুলে আছে। যখন পৃথিবী বৃদ্ধ হবে এবং জীর্ণ হয়ে যাবে তখন মানুষ মারা যাবে, এই দড়ি ভেঙে যাবে এবং পৃথিবী সমুদ্রে ডুবে যাবে, সব আবার সেই জল হয়ে যাবে। রেড ইন্ডিয়ানরা না এই গল্প শুনলে খুব ভয় পায়। যখন সবে জল ছিল তখন পশুরা গালুন লাতি বলে একটা জায়গার উপরের দিকে ছিল, সেটা খিলানের বাইরে, কিন্তু সেখানে খুব গাদাগাদি ভিড় হয়েছিল এবং তারা আর একটু বেশি জায়গা চাইছিল নিজেদের জন্য। আর তারা এটাও ভেবে চলছিল যে জলের নিচে আসলে আছেটা কি, কেউ যেতে চায় না। শেষমেশ ডায়ুনিসি, সে হচ্ছে বিভারের নাতি, ছোট্ট জলপোকা, সে সেখানে যেতে রাজি হলো এবং সে বলল সে দেখে আসবে যে কিছু শিখে আসতে পারে কিনা, বলে সে যাবে বলে ঠিকঠাক করলো। কিন্তু মুশকিল হলো সেখানে যাওয়ার পর জলপৃষ্ঠের উপর দিয়ে প্রতিটা দিকে সে ছোটাছুটি করলো, কিন্তু থিতু হওয়ার জন্য কোনো শক্তপোক্ত জায়গা সে খুঁজে পেল না। তখন সে জলের নিচে ডুব দিয়ে কিছুটা নরম কাদা তুলে নিয়ে এলো। তারপর সেই কাদার তাল বাড়তে শুরু করলো এবং চারদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়তে লাগলো, যতক্ষণ না তা একটা দ্বীপে পরিণত হলো। সেই দ্বীপটাই হলো পৃথিবী। পরে এটাকে 4টে দড়ি দিয়ে আকাশের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু কে যে এই কাজটা করেছিল তা আর কেউ মনে করতে পারে না। প্রথম দিকে পৃথিবী ছিল সমতল, খুব নরম আর ভেজা। পশুরা তখন সব নিচে নামার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিল এবং বিভিন্ন পাখিকে পাঠিয়ে তারা দেখতে চেয়েছিল যে সেটা এর মধ্যে শুকিয়ে গেছে কিনা, কিন্তু সেই পাখিগুলোর নামবার জন্য কোনো জায়গা না পেয়ে আবার গালুনলাতিতেই ফিরে এসেছিল। শেষ পর্যন্ত সকলের মনে হলো এইবার সময় হয়েছে এবং তখন তারা শকুনের খোঁজ করলো। তাকে তারা ওখানে যাওয়ার জন্য নির্দেশ দিল আর বলল সে যেন তাদের জন্য সেখানে জায়গা প্রস্তুত করে। এই ছিল সেই মহা শকুন। এখন আমরা যে শকুনদের দেখতে পাই তাদের সকলের যিনি পিতা, তিনি সারা পৃথিবী জুড়ে উড়ে বেড়ালেন মাটির একদম কাছে নিচু দিয়ে এবং দেখলেন যে তখনও মাটি বেশ নরম ছিল। তারপর যখন তিনি চেরোকি দেশে পৌঁছলেন তখন তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তার ডানাগুলো মাটিতে ঝাপটাতে শুরু করেছিল এবং যেখানেই তারা পৃথিবীকে আঘাত করছিল সেখানে একটা করে উপত্যকা তৈরি হয়েছিল, আর যেখানে তারা আবার ডানাটা উপরের দিকে উঠাচ্ছিল সেখানে একটা করে পর্বত জন্ম নিয়েছিল। উপর থেকে অন্য প্রাণীরা যখন এই কাণ্ড দেখলো তখন তারা খুব ভয় পেয়ে গেল যে সারা পৃথিবীটাই বুঝি এরকম পাহাড়ে পরিণত হয়ে যাবে। তাই জন্য তারা সেই মহাশকুনকে শিগগিরই ফিরে আসতে বলল। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে, চেরোকি দেশটা কিন্তু আজও তাই পাহাড় পূর্ণ হয়েই রয়ে গেছে। এরপরে যখন পৃথিবী শুকিয়ে গেল তখন প্রাণীরা আস্তে আস্তে নিচে নেমে আসলো, কিন্তু তখনও কিন্তু খুব অন্ধকার ছিল। তাই জন্য তারা সূর্যকে আনলো এবং প্রতিদিন দ্বীপের পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার জন্য তারা একটা পথ নির্দিষ্ট করে দিল, ঠিক মাথার উপর দিয়ে যাবে। এইভাবে জায়গাটা খুব গরম হয়ে উঠল এবং সিসকা গিলি, যেটা নাকি বলে লাল ক্রফিশ, তার গায়ের যে খোলো সেটা ঝলসে গিয়ে একেবারে টকটকে লাল পাড়া হয়ে উঠল আর তার শরীরের মাংসও নষ্ট হয়ে গেল। তাই চেরোকিরা আর তাকে খেতে চাইল না। তখন জাদুকরেরা কি করলো, তারা সূর্যকে বাতাসে আরো 1 হাত উঁচুতে স্থাপন করলো, কিন্তু তবুও তা খুব গরম ছিল। তারা তখন সূর্যকে আরো একবার উঁচু করে তুলে ধরলো, যতক্ষণ না সেটা 7 হাত প্রস্থের উচ্চতায় এবং আকাশের খিলানের ঠিক নিচে পৌঁছে গেল। তখন ব্যাপারটা ঠিকঠাক হলো এবং জাদুকরেরা খান্তি দিল। এই কারণেই জাদুকরেরা এই সর্বোচ্চ স্থানটিকে গুলকওয়া গিনেদি গালুন লাতিউন মানে 7ম উচ্চতা বলে, কারণ এটা পৃথিবীর 7 হাত প্রস্থ উপরে অধিষ্ঠান করছে। সূর্য প্রতিদিন এই খিলানের নিচ বরাবর যায় এবং রাতে উপরের দিকে যাত্রা শুরুর জায়গায় আবার ফিরে আসে। এর তলায় আর একটা জগৎ আছে এবং সেটা সবকিছুতেই আমাদের মতন, প্রাণী, গাছপালা এবং মানুষ।
ঋতুগুলোই শুধু যা আলাদা রকমের। পাহাড় থেকে নেমে আসা জলস্রোতগুলো হলো পথ যা দিয়ে আমরা এই পাতালপুরীতে পৌঁছে যাই, এবং তাদের মাথার ঝর্ণাগুলো হলো দরজা যা দিয়ে আমরা প্রবেশ করি। তবে এটা করার জন্য একজনকে অবশ্যই উপবাস করতে হবে এবং জলে নামতে হবে, এবং পথপ্রদর্শক হিসেবে ভূগর্ভস্থ লোকেদের একজনকে অন্তত সঙ্গে থাকতে হবে। আমরা জানি যে পাতালের ঋতুগুলো আমাদের থেকে আলাদা, কারণ ঝর্ণার জল শীতকালে সবসময় গরম থাকে, আবার গ্রীষ্মকালে বাইরের বাতাসের চেয়ে শীতল থাকে, তাই না? যখন প্রাণী এবং গাছপালা প্রথম তৈরি হলো, আমরা জানি না কার দ্বারা, তাদের 7 রাত জেগে থাকতে বলা হয়েছিল। ঠিক যেমন যুবকরা এখন উপবাস করে এবং তখন তারা তাদের ওষুধের জন্য প্রার্থনা করে, তখন জেগে থাকে। তারা এটা করার চেষ্টা করেছিল প্রাণীরা, কিন্তু প্রায় সকলেই প্রথম রাতে জেগেছিল, কিন্তু পরের রাতে বেশ কয়েকজন ঘুমিয়ে পড়েছিল। তৃতীয় রাতে অন্য আরও কিছুজন ঘুমিয়ে পড়েছিল, এবং তার পরের রাতে আরও কিছুজন। এমনি করে সপ্তম রাত যখন হয়ে গেল, তখন দেখা গেল সমস্ত প্রাণীর মধ্যে কেবলমাত্র পেঁচা, চিতা এবং আরও 2-1টা প্রাণী তখনও জেগে রয়েছে। তাদেরকে অন্ধকারে দেখার এবং ঘুরে বেড়ানোর ক্ষমতা দেওয়া হলো, এবং রাতে যাদের ঘুমোতে হবে এমন সব পাখি এবং প্রাণী, তাদের যাতে ওরা শিকার করতে পারে সেই ক্ষমতাও তাদেরকে দেওয়া হলো। গাছেদের মধ্যে কেবল সিডার, পাইন, স্প্রুস, হলি এবং লরেল এরা শেষ অবধি জেগেছিল, তাই তাদেরকে সব সময় সবুজ থাকার এবং ওষুধের জন্য সর্বশ্রেষ্ঠ হওয়ার বর দেওয়া হয়েছিল। আর অন্যদের বলা হয়েছিল, যেহেতু তুমি শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারোনি, তাই প্রতি শীতে তোমার চুল ঝরে যাবে। মানুষরা এসেছিল প্রাণী এবং গাছপালার পরে। প্রথমে কেবলমাত্র একজন ভাই আর একজন বোন ছিল, যতক্ষণ না ভাইটা একটা মাছ দিয়ে বোনকে আঘাত করে এবং তাকে বলে যে তোমার সংখ্যা বাড়াও, এবং সেটাই হয়েছিল। 7 দিনের মধ্যে বোন একটা শিশুর জন্ম দেয়, এবং তারপর প্রতি 7 দিন অন্তর আরেকটি করে শিশুর জন্ম হয়, এবং তারা খুব দ্রুত বেড়ে উঠছিল যতক্ষণ না এমন একটা বিপদ ছিল যে পৃথিবী তাদের আর ধরে রাখতে পারবে না। তারপর ঠিক হলো যে না, একজন মহিলা বছরে একটা মাত্র সন্তান হওয়া উচিত, এবং তখন থেকে এরকমটাই হয়ে আছে। কেমন লাগলো গল্পটা? যদি তোমাদের ভালো লাগে শেয়ার, কমেন্ট করো, এবং কমেন্টে লিখো যে আমাদের লোককথা বা অন্য কোনো লোককথা যদি তুমি শুনে থাকো, সেগুলোর সঙ্গে এটার কীরকম মিল বা কীরকম অমিল, বা তোমার কোন জায়গাটা মনে হলো খুবই মিলছে না বা কোনটা মিলছে, এগুলো জানালে আমার ভালো লাগবে, এবং আমি সেই মতো আবার নতুন নতুন এ ধরনের লোককথা আপলোড করব।